দেশের ৫৮ জেলায় ছড়িয়ে পড়েছে হাম, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে টিকার আওতায় আনার পরামর্শ বিশ্ব স্বাস্থ্য সংস্থার। রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর, বিচার কাজ শেষ হয়নি আজও, মানবেতর দিন কাটছে আহত শ্রমিকদের। ইরানের সাথে শান্তি চুক্তির তাড়া নেই বললেন ট্রাম্প, ওয়াশিংটনে গ্রিন সিগন্যাল পেলেই তেহরানে হামলার হুঁশিয়ারি ইসরায়েলের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। টিকা না পাওয়ায় ২ বছরের নিচে শিশুদের হাম উপসর্গে বেশি মৃত্যু হচ্ছে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের ৫৮ জেলায় ছড়িয়ে পড়েছে হাম। স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় দ্রুত ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে হামের টিকার আওতায় আনার সুপারিশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। প্রায় ১.৫ মাস ধরে বাংলাদেশে হামের প্রকোপ বাড়ছে। রাজশাহী, ময়মনসিংহ সহ রাজধানীর হাসপাতালগুলোতেও হাম রোগের চিকিৎসা নিতে আসা শিশুর সংখ্যা প্রতিদিন বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে হাম ও হামের উপসর্গে ২৩৩ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট নিশ্চিত হাম আক্রান্ত রোগীর সংখ্যা ৪,০৫৯ জন, আর সন্দেহজনক রোগী ৫৮,৩৩৪ জন। এমন বাস্তবতায় ২০ এপ্রিল থেকে সারা দেশে টিকাদান কর্মসূচি শুরু করেছে সরকার। কোন দামের সাথে সমন্বয় করে বাসের ভাড়া বাড়ানো হয়েছে। বাড়তি ভাড়া গতকাল থেকে কার্যকর হয়েছে। দর্শক, রাজধানী ফার্মগেটে রয়েছেন সিনিয়র রিপোর্টার মামুন আবদুল্লাহ, চলে যাচ্ছি সেখানে। মামুন, সরকারের ভাড়া সমন্বয়ের ঘোষণায় ভাড়া কেমন বেড়েছে, যাত্রীদের মধ্যে কেমন প্রতিক্রিয়া দেখছেন জানাবেন। রেখা, আপনি জানেন যে তেল এবং ডিজেলের দাম বৃদ্ধির পরে বাস মালিকদের সাথে বসে সরকার যে ভাড়া বৃদ্ধির যে প্রস্তাবটি করেছিল বাস মালিকদের পক্ষ থেকে, সেখানে কিলোমিটার প্রতি ১১ পয়সা ভাড়া বৃদ্ধি হয়েছে। এর ফলে রাজধানীতে এবং চট্টগ্রামে ২ টাকা ৫৩ পয়সা পার কিলোমিটার ভাড়া নির্ধারণ করা হয়েছে এবং দূরপাল্লার বাসে নির্ধারণ করা হয়েছে ২ টাকা ২৩ পয়সা। তবে আমরা সরজমিনে যেটি দেখলাম যে বাস ভাড়া বৃদ্ধি পায়নি। আমরা ঢাকা শহরের বিভিন্ন আপনার লোকাল বাসগুলোতে উঠে দেখেছি, সেখানে বাস ভাড়া আগের মতোই আছে, সেটি বৃদ্ধি পায়নি। এবং যাত্রীদের সাথেও কথা বলেছি, তারা যেটি বলছে যে এর আগেই যেহেতু একবার বাস ভাড়া বৃদ্ধি করা হয়েছিল, তারপরে কিন্তু ডিজেল এবং তেলের দাম কমার পরে বাস ভাড়া কিন্তু আর সমন্বয় করা হয়নি, অর্থাৎ কমানো হয়নি। সেই বৃদ্ধি ভাড়াই কিন্তু চলছে এখন পর্যন্ত। তবে তারা বলছেন যে এখন নতুন করে বাস ভাড়া বৃদ্ধি এটা আসলে কতটুকু যৌক্তিকতা, সেটা নিয়েও কিন্তু তারা প্রশ্ন তুলেছেন। তবে এখন পর্যন্ত বাস ভাড়া বৃদ্ধি পায়নি। আমরা হেল্পার এবং যারা ড্রাইভার আছে তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছে যে বাস ভাড়া আসলে এখন পর্যন্ত তাদের সমন্বয় করা হয়নি, আগের যে বাস ভাড়া সেটি চলছে। এবং একই সাথে আপনাকে বলে রাখি যে আমরা দূরপাল্লার বাসেও কিন্তু গিয়েছিলাম, সেখানে আমরা বাস কাউন্টার শ্রমিকদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছে যে আগের যে ভাড়া, সেই ভাড়াই কিন্তু তারা যাত্রী পাচ্ছেন না, অর্থাৎ আগের ভাড়ার চেয়ে কমে তারা নিচ্ছেন, এমনটি তারা দাবি করছেন। নতুন করে বাস ভাড়া বৃদ্ধি তো প্রশ্নই আসে না, বলছে যে তাহলে হয়তোবা যাত্রী আরও পাওয়া যাবে না, যেহেতু এখানে আসলে প্রতিযোগিতামূলক একটা বাজার। আপনি জানেন যে কেউ যদি কমে নিয়ে যায়, কেউ যদি বাস ভাড়া বৃদ্ধি করে, আরেকজন কিন্তু কমে নিয়ে যাবে। এখন কিন্তু যাত্রীর চাপ কিন্তু অনেকটাই কমে। তবে তারা বলছেন যে ঈদকে সামনে রেখে হয়তোবা দূরপাল্লার বাসে বাস ভাড়া বৃদ্ধি করা হবে এবং এই যে লোকাল বাসে আমরা কথা বলেছি, এটাও আসলে এখন পর্যন্ত বৃদ্ধি হয়নি। তো রেখা, এই ছিল আমার কাছে বাস ভাড়া বৃদ্ধির সমন্বয়ের সবশেষ খবর। মামুন, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে রাজধানীর বিজয় সরণি এলাকায় আছেন সহকর্মী মুস্তাফিজ আরেফিন শাওন, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মুস্তাফিজ, ছুটির দিনে পাম্পে লাইন কেমন দেখছেন, গ্রাহকদের প্রতিক্রিয়া কেমন, সেটা জানাবেন। ধন্যবাদ রেখা আপনাকে। আমি এখন রাজধানীর বিজয় সরণির ট্রাস্ট ফিলিং স্টেশনে আছি। এখানে কিন্তু বিগত সময়ের মতোই বড় লাইন আছে, অর্থাৎ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কিন্তু মানুষজন ফুয়েল সংগ্রহ করছে, কিন্তু আগের তুলনায় লাইন কিছুটা কমেছে। এখানে যারা তেল নিতে এসেছেন তাদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি যে আগে যেখানে ৪-৫ ঘন্টা দাঁড়িয়ে থাকা লাগতো, এখন কিন্তু সেখানে মাত্র ১.৫ ঘন্টা বা ২ ঘন্টার মধ্যে তারা তেল নিতে পারছেন। এবং একই সাথে আপনাকে জানিয়ে রাখি, এই পেট্রোল পাম্পে কিন্তু ফুয়েল পাস ছাড়া জ্বালানি তেল দেওয়া হচ্ছে না।
এবং বাইকের ক্ষেত্রে যেটা দেওয়া হচ্ছে 1400 টাকার মতো তেল, এবং গাড়ি এবং ট্রাকে সেটা ভিন্ন পরিমাণে আসলে তেলটা সরবরাহ করা হচ্ছে। তবে এখানে আমরা এসে যারা তেল নিতে এসেছেন তাদের সাথে কথা বলেছি আমরা, এটা তারা নিজেরাই স্বীকার করছে যে এটা আসলে একটা ভোগান্তি, এবং এই ব্যস্ত নগরীতে যে কর্মঘণ্টা যে নষ্ট হচ্ছে এটা তাদের অভিযোগ। একই সাথে কিন্তু তারা বলছেন যে দীর্ঘ সময় যে লাইনে দাঁড়িয়ে আছেন, তো এই ক্ষেত্রে তারা কিছু ভোগান্তি শিকার হচ্ছেন। যে অনেকে আছে রাতে, এর আগে যে রাতে দাঁড়িয়েছিলেন বা আজকেও প্রায় 2 থেকে 3 ঘন্টা দাঁড়িয়ে আছেন, তারা তাদের ব্যক্তিগত কিছু কাজ ফেলে এসে রাখছে। এবং এছাড়া কিন্তু আরও আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে এখানে যারা এসেছেন মূলত কিন্তু তারা তাদের চাহিদা মতোই আসলে তেল নিচ্ছেন। যে 1400 টাকার তেল যে মোটরসাইকেলে দিচ্ছে, এটা কিন্তু তারা বলছেন যে তারা এতে খুশি। এবং আপনাদেরকে জানিয়ে রেখে যে ঢাকার বিভিন্ন স্টেশন, ফিলিং স্টেশন কিন্তু বন্ধ আছে, তেল সরবরাহ করতে পারছে না, এবং কিছু কিছু জায়গায় কিন্তু স্বল্প পরিমাণে তেল দিচ্ছে। তো সেই তুলনায় যে এই ট্রাস্ট ফিলিং স্টেশনে যে বেশি পরিমাণে তেল দেওয়া হচ্ছে, এর কারণে কিন্তু মোটরসাইকেল বলেন, বিভিন্ন গাড়ি বলেন, তারা কিন্তু এখানেই তেল নিতে আসছে। এবং একই সাথে আপনাকে জানিয়ে রাখি যে মানুষ কিন্তু এটা ধারণা করছে যে তেলের দাম বাড়িয়ে দেওয়ার পর থেকেই কিন্তু সিরিয়াল কিছুটা কমে আসছে, এবং আশা করছে দ্রুতই এই দীর্ঘ লাইনটা আসলে শেষ হবে, এই দীর্ঘ লাইনের ভোগান্তি শেষ হবে। তো রেখা, জ্বালানি তেলের পরিস্থিতি নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। মুস্তাফিজ, আপনাকে ধন্যবাদ। সাভারে ধসে পড়া রানা প্লাজা ট্র্যাজেডির 13 বছর আজ। 2013 সালের 24 এপ্রিল ভয়াবহ এক ঘটনায় নিহত হন 1138 জন শ্রমিক, আহত হন 2438 জন। দিনটি উপলক্ষে রানা প্লাজার সামনে অস্থায়ী শহীদ বেদিতে ফুল দিয়ে নিহত শ্রমিকদের স্মরণ করে বিভিন্ন শ্রমিক সংগঠন। বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচিও পালন করেন তারা। এতে অংশ নেন রানা প্লাজা ধসে নিহত শ্রমিকদের স্বজন ও আহত শ্রমিকরা। রানা প্লাজার মালিক সুহেল রানার ফাঁসি দাবি করেন ভুক্তভোগীরা। শ্রমিক সংগঠন নেতাকর্মীরা জানান, এ দুর্ঘটনায় বেঁচে ফেরা আহত শ্রমিকরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছে, অনেকেই মানবেতর জীবনযাপন করছে। তাদের পুনর্বাসনে সরকারের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেওয়া দাবি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর। কাপ্তাই হ্রদে মাছের নিরাপদ বংশবৃদ্ধি, প্রজনন ও স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিতে কাপ্তাই হ্রদে মাছ আহরণের উপর 3 মাসের নিষেধাজ্ঞা জারি করেছে রাঙামাটি জেলা প্রশাসন। আজ মধ্যরাত থেকে 3 মাসের জন্য এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। জেলা প্রশাসক কার্যালয়ে কাপ্তাই হ্রদ হতে মৎস্য আহরণ ও বাজারজাতকরণের উপর নিষেধাজ্ঞা আরোপ সংক্রান্ত সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। জানানো হয়, এই নিষেধাজ্ঞা অমান্য করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। সভায় কাপ্তাই হ্রদে মৎস্য আহরণের নিষেধাজ্ঞার বিষয়টি প্রচারের জন্য সড়ক ও নৌপথে মাইকিং করে সকলকে অবগত করার পাশাপাশি অবৈধ মাছ আহরণ রোধে কাপ্তাই হ্রদে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের প্রভাবে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বেড়ে গেছে সুতার দাম। এতে বস্ত্র ও পোশাক খাত সহ এই অঞ্চলের টেক্সটাইল শিল্পে তৈরি হয়েছে অস্থিরতা। উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় লোকসানের আশঙ্কায় শিল্প মালিকরা, আর কর্মহীন হওয়ার শঙ্কায় রয়েছেন শ্রমিকরাও। খলিল শিকদারের পাঠানো তথ্য ছবিতে নাজমুন নিশানের টেক্সট রিপোর্ট। ছোট বড় মিলিয়ে প্রায় 2500-এরও বেশি কলকারখানা রয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে। সুতা থেকে কাপড় তৈরি হয়ে বাজারজাত পর্যন্ত পুরো প্রক্রিয়া সম্পন্ন হয় এসব কারখানায়, যেখানে কর্মরত আছেন স্থানীয়দের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা শ্রমিকরা। কিন্তু সাম্প্রতিক সময়ে সুতার দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন শিল্প সংশ্লিষ্টরা। আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম বৃদ্ধি, জ্বালানি সংকট এবং বৈশ্বিক অস্থিরতার প্রভাব পড়েছে দেশের বাজারেও। উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় উৎপাদন কমিয়ে দিয়েছে অনেক কারখানা। সুতার দাম ও লোডশেডিং এর কারণে উৎপাদন কমে নেমে এসেছে অর্ধেকে। ইরান আমেরিকার যুদ্ধের কারণে যত কিছু যাই শুধু যুদ্ধ আর সবকিছুর দাম মানে আকাশচুম্বী হয়ে গেছে। এখন আমরা কিভাবে ব্যবসা চালাবো আল্লাহ জানে, কারণ বিদ্যুৎ ঠিকমতো থাকে না, সুতার দাম অনেক বেশি। এই সুতাটা আমাদের বাংলাদেশে তৈরি হয়, তারপরে বলে যুদ্ধের কারণে সুতা নাই। যারা এলসির মাধ্যমে দেশের বাইরে থেকে মানে সুতাগুলো র ইয়ানগুলো কালেক্ট করে, তারা ঠিকমতো কাঁচামাল অ্যাভেলেবেল পাচ্ছে না। এটা না পাওয়ার কারণে আপনার বাজারে একটা গ্যাপ তৈরি হয়েছে। আমাদের ইতিহাসে দেখা এই প্রথম সুতার দাম বাড়ছে। এটা কতদিন এইভাবে থাকবে বা এইভাবে চলতে থাকবে এটা আমাদের এখনো জানা নেই। তারপর আপনাদের বিশেষ করে যে আমাদের শ্রমিক আছে, বর্তমানে এই সুতার ক্রাইসিসের কারণে আমাদের সব শ্রমিক বিদায় করে দিতে হচ্ছে। এখন আমাদের সুতার জোগান নেই।
এর প্রভাব পড়তে শুরু করেছে শ্রমিকদের মধ্যেও। একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর চাকরি হারানোর শঙ্কায় রয়েছেন তারা। যদি এরকম সুতার দাম হয় তাহলে কি কোম্পানি আমাদের রাখবে না। ওনার লস বলতে তো আমাদের লস। তো দয়া করে বলতেছি যে আপনারা সুতার দামটা একটু কমায় দেন আর বিদ্যুতের কিছু সুযোগ সুবিধা করে দেন। কারেন্টের জন্য আমরা কাজ করতে পারি না। কারেন্ট 24 ঘন্টার ভিতরে 7-8 ঘন্টা কারেন্ট আমরা থাকে না। সুতার দাম বাড়তি তখন এক পাউনে 30 টাকা 40 টাকা করে বাইরে থাকা, তখন কোম্পানি কয় যে না মিল আর চালান দিত না। মিল না চালাইলে আমরা কি করে খাম? বর্তমান সংকট মোকাবেলায় সমন্বয় করে কাজ করা প্রয়োজন বলে মনে করছেন উপজেলা নির্বাহী অফিসার। যে কারণটি আপনি বলছেন যে আমাদের জ্বালানি তেলের যে স্বল্পতা রয়েছে সে কারণে কিছুটা প্রোডাকশনের প্রবলেম হচ্ছে। এটা কিছুটা হচ্ছে যেহেতু আপনি জানেন যে ইরান এবং ইউএসএ যে যুদ্ধের কারণে সারা দেশে কিন্তু সারা বিশ্বেই এর বৈশ্বিক প্রভাব পড়েছে। এই প্রভাবটার সাথে আমাদেরকে কম্প্রোমাইজ করতে হবে। সংকট নিরসনে সরকারের পক্ষ থেকে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে এমন প্রত্যাশা এ খাত সংশ্লিষ্টদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। লেবানন ইসরায়েল যুদ্ধবিরতির মেয়াদ আরও 3 সপ্তাহ বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে সতর্ক করলেও দেশটির সাথে শান্তি চুক্তির তাড়া নেই বলে মন্তব্য করেছেন তিনি। এদিকে ওয়াশিংটনের সবুজ সংকেত পাওয়া মাত্র ইরানে হামলার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। লেবাননের যুদ্ধবিরতি আগামী রবিবার শেষ হবে। মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়ে দুই দেশের প্রধানমন্ত্রীর সাথে বসার আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর উপস্থিতিতে ইসরায়েল আর লেবাননের কূটনীতিকদের সাথে বৈঠক হয়েছে। বলেছেন হিজবুল্লাহর তৎপরতা দমনে লেবানন সরকারকে সহায়তা দেবে ওয়াশিংটন। ইরান প্রসঙ্গে বলেছেন, যুক্তরাষ্ট্রের জন্য লাভজনক না হওয়া পর্যন্ত চুক্তিতে যাবে না ওয়াশিংটন। ইরানের সাথে সংঘর্ষ থেকে সরার কোনো চাপ নেই উল্লেখ করে বলেছেন, সেখানে পারমাণবিক হামলায় আগ্রহী নন তিনি। এদিকে পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশকে মধ্যপ্রাচ্যে পাঠানোর খবর দিয়েছে মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম। মধ্যপ্রাচ্যে পাঠানো বিমানবাহী তৃতীয় রণতরী এটি। এমন অবস্থায় ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস বলেছেন, ইরানে আবার হামলা শুরু করতে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণ প্রস্তুত আছে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার ইরানের রাজধানী তেহরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে মিসাইল ছোড়ায় নতুন হামলা শুরুর আতঙ্ক ছড়ায়। পরে জানানো হয়, সন্দেহজনক ড্রোনের আনাগোনা শনাক্তের জেরে এমন হয়েছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.videos24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ সবাইকে।